বাতিলে সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং কালো টাকার উদ্ধার না হওয়ায় প্রধানমন্ত্রীকে প্রকাশ্য ক্ষমা চাইতে বললেন অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর রঞ্জন চৌধুরী বলেন, নোট বাতিলে 4 বছরের মধ্যে সাধারণ মানুষের কোনো লাভ হয়নি, কালো টাকা উদ্ধার হয়নি। নোট বাতিলের মধ্যে দিয়ে দেশে সন্ত্রাসবাদও কমেনি। মোদির কথায় ডিজিটাল লেনদেনের চেয়ে করোনা আবহে মানুষ বেশি ডিজিটাল লেনদেনের আগ্রহী হয়েছেন। আপনারা জানেন যে নোটবন্দি, যাকে আমরা বলি ডিমনিটাইজেশন, সেই নোটবন্দির ৪র্থ বছর, আজ থেকে 4 বছর আগে আজকের দিনে রাত্রি 8টায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাঁর খামখেয়ালির প্রথম নিদর্শন হিসাবে হঠাৎ করে কোনো আলোচনা নেই, কোনো পরামর্শ নেই, বিশেষজ্ঞদের মতামত নেই, 500 টাকা 1000 টাকার নোট সমেত তিনি নোটবন্দি ঘোষণা করলেন। সেদিন তার বক্তব্য ছিল কি? সেদিন তার বক্তব্য ছিল নোটবন্দি করলে ভারতবর্ষের কালো টাকা উদ্ধার হবে, নোটবন্দি করলে বাড়ি চুপ করে থাকতে বলবে, ভারতবর্ষের সন্ত্রাসবাদ বন্ধ হবে, নোটবন্দি করলে ভারতবর্ষে আমরা ক্যাশলেস ইকোনমি অর্থাৎ টাকা ছাড়া অর্থনীতি আমরা চালু করতে পারবো, অর্থাৎ ডিজিটাল ইকোনমি আমরা চালু করতে পারবো। একদিন দুদিন নয়, 4 বছর পার হয়ে গেছে। হঠাৎ করে নোটবন্দির ঘোষণা মানুষকে অপ্রস্তুত করে দেয়। হঠাৎ করে মানুষ এক গভীর সংকটের মধ্যে পড়ে যায়। কারণ আমাদের দেশে বেশিরভাগ মানুষ আজও, বিশেষ করে গ্রাম বাংলার মানুষ, তারা সবাই আমরা নগদের কারবারে, নগদের ব্যবহারে অভ্যস্ত। স্বাভাবিকভাবেই বিনা প্রস্তুতিতে নোটবন্দি করার কারণে ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের মানুষের স্বাভাবিক জীবনযাপন সর্বত্র ত্রাহি ত্রাহি অবস্থা আমরা দেখতে পেলাম। প্রশ্ন হচ্ছে এখানটাই যে বলা হয়েছিল কালো টাকা উদ্ধার হবে, আজ পর্যন্ত সরকার কথা বলতে পারেনি যে নোটবন্দির কারণে ভারতবর্ষে কত কালো টাকা উদ্ধার হয়েছে। বরং আমরা কি দেখলাম? আমরা দেখলাম নোটবন্দির কারণে, আমরা ভেবেছিলাম সরকারের কথা অনুযায়ী, সরকার বলেছিল নোটবন্দির কারণে 4 থেকে 5 লাখ কোটি টাকা আর কেউ ব্যাংকে জমা দিতে আসবে না, সেটা সরকারের রোজগার হয়ে যাবে। তিজোরি থেকে যারা কালো টাকার মালিক, তারা তিজোরি থেকে নোট বার করতে পারবে না। তালি পড়তো নরেন্দ্র মোদীর ভাষণে। নরেন্দ্র মোদী বলেছিল মাত্র 50 দিন আমাকে সময় দিন, সব সমস্যা মিটিয়ে দেব, না হলে আমাকে আপনাদের মনের মতন কোনো চৌরাস্তায় দাঁড় করিয়ে আমাকে শাস্তি দেবেন। আমরা কি দেখলাম? নোটবন্দির পর 2 বছরের মধ্যে 99% উপরে টাকা জমা পড়ে গেল। অর্থাৎ বলা হয়েছিল 4 থেকে 5 লাখ কোটি টাকা কালো টাকা ধরা পড়বে। ধরা তো পড়লই না, বরং যে নোটটা বাতিল করা হলো কালো টাকা ধরবে বলে, সেই নোটের 99%-এর বেশি টাকা রিজার্ভ ব্যাংকে জমা পড়ে গেল। অর্থাৎ কালো টাকার কোনো হদিশ আমরা পেলাম না। তাহলে কি এটা ধরে নেওয়া যায় যাদের কাছে প্রকৃত অর্থে কালো টাকা ছিল তারা এই নোটবন্দির সুযোগ নিয়ে নতুন করে তাদের টাকাটাকে সাদা করে নিল? যদি তা না হয়, তাহলে সরকারের ঘোষণা অনুযায়ী 4 থেকে 5 লাখ কোটি টাকা যেখানে সরকারের নোটবন্দির ফলে ব্যাংকে আসবে না, সেটা সরকারের রোজগার হবে বলে ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ 4-5 লক্ষ কোটি টাকা কালো টাকা ধরা হবে বলে ঘোষণা করেছিল সরকার, সেটা আজকে ব্যর্থ হলো কেন? নাম্বার 2, কারণ সন্ত্রাসের পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে নোটবন্দি, কালো টাকা। এটাই বলেছি। ভারতবর্ষে কি প্রকৃত অর্থে সন্ত্রাস বন্ধ হয়েছে? আমরা যদি কাশ্মীরের দিকে তাকাই তাহলে কি দেখব? সন্ত্রাস যেমন চলছিল তেমন চলছে। 370 ধারা বিলোপ হলো,
গোটা কাশ্মীরকে সশস্ত্র বাহিনীতে ঘিরে দেওয়া হলো। 4 বছর কালো টাকার বন্ধ করার জন্য নোটবন্দি করা হলো, কিন্তু আজও কাশ্মীরে সন্ত্রাস বন্ধ হলো না। আজও ছত্তিশগড়ে নকশালি বা মাওবাদী হামলা বন্ধ হলো না। আজও মহারাষ্ট্রে বিভিন্ন এলাকায়, উড়িষ্যার বিভিন্ন এলাকায় মাওবাদী হামলা বন্ধ হলো না। তার মানে নোটবন্দি করে আমরা কি দেখলাম? সন্ত্রাসবাদ বন্ধ হলো না। নোটবন্দি করে ঘোষণা করা হয়েছিল যে জাল টাকা কারবার রুখে দেওয়া হবে, অথচ রিজার্ভ ব্যাংক বলছে জাল টাকার কারবার রোখা সম্ভব হয়নি। প্রত্যেক বছরই জাল টাকা ধরা পড়ছে। কয়েকদিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা জায়গায় দেখা হয়েছিল। কিছু সরকারি কাজে আমার সঙ্গে আলোচনার একটা সুযোগ আমি পেয়েছিলাম। সেই সরকারি কাজে যখন আলোচনা হয়েছিল তখন আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক, যাকে বলা হয় ক্যাপিটাল অফ ফেক কারেন্সি নোট, অর্থাৎ কালো টাকার, জাল টাকার রাজধানী হচ্ছে আমাদের মালদা জেলার কালিয়াচক এলাকা। কথা বলতে বন্ধ কত স্বাভাবিকভাবেই নোটবন্দির কারণে যে উদ্দেশ্যে নোটবন্দি করা হয়েছিল সেই নোটবন্দির একটা উদ্দেশ্য সফল হয়নি। বলা হয়েছিল নোটবন্দি করলে ক্যাশলেস ইকোনমি অর্থাৎ ডিজিটাল ইকোনমি চালু হবে। দেখুন, ডিজিটাল ইকোনমি কোথায় চালু হয়েছে আপনি জানি, বরং আমি বলবো করোনার কারণে আমরা ডিজিটাল ইকোনমির দিকে অনেক ঝুঁকেছি। অর্থাৎ করোনা অভিশাপ হলেও করোনার কারণে আমরা আমাদের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করেছি। আপনি মাস্ক ব্যবহার করা শিখেছি, আপনি স্যানিটাইজার ব্যবহার করা শিখেছি। সঙ্গে সঙ্গে করোনার কারণে কিন্তু আজ নোটের ব্যবহার কিছুটা অংশ কমে ডিজিটাল ইকোনমি দিকে আমরা গিয়েছি। কিন্তু নরেন্দ্র মোদীর নোটবন্দির কারণে ভারতবর্ষে ক্যাশলেস ইকোনমি অর্থাৎ নোটবিহীন অর্থনীতি কিন্তু গড়ে ওঠেনি। অথচ উল্টো দিকে কী হয়েছে? শুধু নোটবন্দির কারণে মানুষ ব্যাংকে টাকা তুলতে যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে প্রায় 150 থেকে 200 মানুষের মৃত্যু হয়েছে। শুধু লাইনে দাঁড়িয়ে। রুটি রুজি কত লোকে গেছে? 50 লক্ষ মানুষের রুটি রুজি চলে গেছে। কারণ নগদে কারবারে বিশ্বাস করে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা, বিশেষ করে যে এমএসএমই সেক্টর যাকে বলি আমরা, ছোট উদ্যোগ যেগুলোকে বলি আমরা ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেখানে লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে গেছে। কারণ তারা নগদে বিজনেসে বিশ্বাস করত, নগদ কারবারে বিশ্বাস করত। নোটবন্দির কারণে ভারতবর্ষের আর্থিক অবস্থার উপরে প্রচণ্ড আঘাত এনেছে। সেটা শুধু আমরা না, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে কথা যে নোটবন্দির কারণে ভারতবর্ষের আর্থিক ব্যবস্থার উপরে প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া হয়েছে, আর্থিক ব্যবস্থা আঘাতপ্রাপ্ত হয়েছে। ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে পূর্বতন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি বলেছিলেন যে নোটবন্দি করার মধ্য দিয়ে একটা আমাদের দেশের অর্থনীতি 1 থেকে 2% জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 2% উপরে আমাদের ক্ষতি হবে। দেখা গেল ভারতবর্ষের অর্থনীতি 2% উপরে ক্ষতি হলো, জিডিপির 2% ক্ষতিগ্রস্ত হলো। সেদিন মনমোহন সিংয়ের সেই প্রবাদ বাক্য আমরা লক্ষ্য করলাম, বাস্তবে প্রতিফলিত হলো। ভারতবর্ষের অর্থনীতির 2% ক্ষতিগ্রস্ত হলো। ভারতবর্ষের অর্থনীতির 1% মানে প্রায় 1.5 থেকে 2 লক্ষ কোটি টাকা। বোঝার চেষ্টা করুন, আমাদের মনে করুন 30 লাখ কোটি টাকার ইকোনমি, সেখানে 1 থেকে 2% মানে কত টাকা ক্ষতি হয়েছে আপনারা হিসাব করে নিন। তাই স্বাভাবিকভাবেই নোটবন্দির 4 বছর পূর্তি হলো আজকে। নরেন্দ্র মোদীর কাছে দাবি থাকবে আমাদের যে নোটবন্দির কারণে আপনি দেশের অর্থনীতির যে সর্বনাশা ডেকে এনেছিলেন তার জন্য সময় এসেছে মানুষের কাছে ক্ষমা চান। নোটবন্দি, জিএসটি, সর্বোপরি করোনাকে ঠেকাতে গিয়ে যে তুগলুকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তার জন্য আজ দেশের সর্বস্তরের মানুষ আজ ক্ষতির শিকার হয়েছে। সর্বস্তরের মানুষ আজ
আর্থিকভাবে, তাদের রুটি রোজগারের ক্ষেত্রে তারা এক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে বাধ্য হয়েছে। ভারতবর্ষের অর্থনীতি ছিন্ন ভিন্ন হয়ে গেছে, আজও আমরা উঠে দাঁড়াতে পারছি না। তাই স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদীর এই তুগলকি ফরমান ভারতবর্ষের অর্থনীতিকে ধ্বংস করেছে, রুটি রুজির ক্ষেত্রকে ধ্বংস করেছে। তাই নোটবন্দির 4 বছরের পূর্তি উপলক্ষে নরেন্দ্র মোদীর ভারতবর্ষের মানুষের কাছে তার ভুল সিদ্ধান্তের জন্য ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। কথাটা হচ্ছে এইটাই, এ বাংলায় যদি তৃণমূল নামক কোনো দল রাজনৈতিকভাবে তার শক্তি বৃদ্ধি করে থাকে, আমি কংগ্রেসের লোকও একটা কথা আমাকে স্বীকার করতে হবে, কারণ রাজনীতি করার নাম সত্য কথা বলা। আমি মনে করি সেখানটাই অধিকারী পরিবার এবং বিশেষ করে শুভেন্দু অধিকারীর বিশাল উল্লেখযোগ্য ভূমিকা ছিল, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। আমি সেই সময় নিজে নন্দীগ্রাম গেছিলাম মানুষের জন্য ত্রাণ নিয়ে, বাকি তো আমার কোনো ক্ষমতা ছিল না, কারণ আমাদের বিরাট কোনো সংগঠন ছিল না। আমি তখনও দেখেছি যে সেই এলাকার মানুষের অধিকারী পরিবারের প্রতি আস্থা। সেখানে তৃণমূল নেত্রীর কেউ নাম করেনি, তারা অধিকারী পরিবারের নাম করেছে। ফলে বাংলার রাজনীতিতে আজকে মমতা ব্যানার্জির উত্থানের পিছনে মেদিনীপুরের অধিকারী পরিবারের এক উল্লেখযোগ্য অবদান আছে। এটা যদি আমি অস্বীকার করি তাহলে সত্যকে অস্বীকার করা হয়, আর আমি যে রাজনীতি করি সে রাজনীতিতে সত্যকে অস্বীকার করার কথা বলা হয়নি। তাই আমার রাজনৈতিক অভিধানে সত্যকে অস্বীকার করার কোনো ব্যাখ্যা আমার নেই। তাই সত্য হলো এইটাই যে বাংলার দিদি আজ যে জায়গায় পৌঁছেছেন তার পিছনে সিঙ্গুর এবং নন্দীগ্রাম দুটো বড় ফ্যাক্টর কাজ করেছিল, এবং নন্দীগ্রাম বিষয়ে সবথেকে বড় ভূমিকা পালন করেছিল এই শুভেন্দু অধিকারীদের পরিবার, অর্থাৎ অধিকারী পরিবার। সেখানে কিন্তু দিদির ভাইপোদের কোনো দেখা সাক্ষাৎ ছিল না, কিন্তু দিদি আস্তে আস্তে যারা দিদিকে সহযোগিতা করে বড় করেছে, দিদি প্রথমে তাদেরকে ঝেড়ে ফেলেছে, কারণ তার ভাইপোকে প্রমোট করতে হবে, এটাই দিদির রাজনৈতিক লক্ষ্য। তাই দিদি তার রাজনৈতিক লক্ষ্যে পৌঁছানোর জন্য যারা তাকে বড় করেছেন এক এক করে তাদেরকে তিনি ছেঁটেছেন। সেই ছাঁটেনির তালিকায় যখন শুভেন্দু অধিকারী এসে গেছে, তখন শুভেন্দু অধিকারী বিদ্রোহ করতে পারে, তার বিদ্রোহ করাটা স্বাভাবিক। সে কোথায় কোন দলে গিয়ে বিদ্রোহ করবে আমার জানা নাই, এটা আপনাদের গসিপ আছে, আমি জানি না, কিন্তু আমি এটা জানি যে শুভেন্দু অধিকারী অর্থাৎ অধিকারী পরিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের উত্থানের পিছনে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, এবং সেই অধিকারী পরিবারের শুভেন্দু অধিকারীকে এই দিদি এই মুর্শিদাবাদ জেলায় আমাকে হারানোর জন্য নিয়োগ করেছিলেন। তাও আমি জানি তাদের অত্যাচারের সম্মুখীন আমরাও হয়েছি, তাদের বিরুদ্ধে আমাদের একটা না হাজারটা অভিযোগ আছে। তারা এই মুর্শিদাবাদ জেলা এসে সাম্প্রদায়িক রাজনীতি করে কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করেছেন। আজ তারা কিন্তু হারে হারে বুঝছেন দিদি নামক বস্তুটা কি, মমতা ব্যানার্জি কাকে বলে, মমতা ব্যানার্জি কি ব্যাখ্যা সহ বুঝাইয়া দাও যদি বলা হয়, তাহলে অধিকারী পরিবার ফার্স্ট ছাত্র হিসাবে প্রথম স্থান পাবে। ওরা জানে যে এই দিদির জন্য ওরা কি করেছে আর এই দিদি ওদের জন্য কি করেছে। আমার সঙ্গে কংগ্রেসের নেতার তৃণমূলের নেতার যোগাযোগ আমার সঙ্গে করবে কেন? আমাদের কি আমরা কি দিতে পারবো? তৃণমূলের নেতারা হয়তো বিজেপির সঙ্গে যোগাযোগ করতে পারে, আমাদের সঙ্গে যোগাযোগের কোনো খবর নেই। তবে কর্মীদের মধ্যে হতাশা এসেছে, তারা তো আমাদের মধ্যে অলরেডি আসতে আরম্ভ করেছে। সেটা শুভেন্দু অধিকারী যাওয়ার জন্যে না, শুভেন্দু অধিকারী তৃণমূলে যাবে কি যাবে না, এই বিজেপিতে যাবে কি যাবে না, সে চর্চা তো হাল আমলে দেখা যাচ্ছে। তার আগে থেকেই মুর্শিদাবাদ জেলা জুড়ে তৃণমূল ভেঙে কংগ্রেসের যোগদান চলছে। আপনারা এই পার্টি অফিসেই আপনারা বহু দেখেছেন, এই যোগদান আগামী দিনে আরও বেশি দেখতে পাবেন। কারণ তৃণমূল পার্টি আমি বরাবরই বলি একটা ক্লাব মাত্র, এটা মমতা ব্যানার্জির পার্টি, ওয়ান উম্যান পার্টি, মমতা ব্যানার্জির পার্টি এটা। তাই স্বাভাবিকভাবেই তৃণমূল পার্টিটা জন্ম হয়েছিল শুধুমাত্র সিপিএম বিরোধিতার জন্যে। এখন সিপিএম বিরোধিতার জায়গা নাই, ফলে তৃণমূল পার্টিরও জায়গা নাই। তৃণমূল পার্টিতে এমনি নিয়মেই উঠে যাবে, নিয়মে তৃণমূল পার্টিটা উঠে যাওয়ার কথা, কারণ তৃণমূল পার্টিটার জন্ম হয়েছিল শুধুমাত্র সিপিএমকে পরাজিত করার জন্য। সিপিএম পরাজিত তো হয়েই গেছে, 2 বছর ক্ষমতায় নেই, ফলে তৃণমূল পার্টির আর কোনো প্রাসঙ্গিকতা তো নেই, বাকি তো অন্য কোনো তত্ত্ব তাদের নেই। তারা এখন দিল্লিকে শুভেন্দু বাবু বিজেপিতে যাবে কি যাবে না সেটা আপনাদের বক্তব্য, আমরা জানি না, কিন্তু শুভেন্দুবাবুর জানা উচিত যে দিল্লিতে কিন্তু শুভেন্দুবাবুর আগে আমাদের মমতাদির
যাকে কি বলে জানেন, পাট, আমাদের পিড়ি পাড়া আছে, আমাদের দেশের ভাষা কথা আছে না, দিদির পিড়ি পাতা আছে বিজেপির নেতা মন্ত্রীদের কাছে। লক্ষ্য করে দেখেছেন, অমিত শাহ মহাশয়ের করোনা সংক্রমণ হয়েছিল, আমরা সবাই তার সুস্থতা চেয়েছি, কিন্তু দিদি কি করেছেন, তার ছেলে জয় শাহকে, যার বিরুদ্ধে তৃণমূল গাল দিচ্ছে যে জয় শাহ কী করে বোর্ডের চেয়ারম্যান হয়ে গেল ক্রিকেট বোর্ডের, সেই জয় শাহর কাছে দিদি ফোন করে অমিত শাহ যেন ভুল না করে, খালি মাস্কে যেন না ঘুরে বেড়ায়, মাস্ক ছাড়া যেন অমিত শাহ কোথাও না ঘুরে বেড়ায়, তার জন্য দিদি তাঁর ছেলে জয় শাহকে উপদেশ দিচ্ছেন। দিদি তার নিজের পার্টির কর্মীদেরকে এই উপদেশ দিচ্ছেন জানা নেই, কিন্তু অমিত শাহ ছেলেকে ডেকে তাঁর বাবার জন্য উপদেশ দিয়েছেন। ভালো করেছেন, তার জন্য আমি আপনার কোনো রকম বিরোধিতা করতে চাই না, কিন্তু আপনার অ্যাটিটিউডের কথা বলছি। অর্থাৎ আপনাদের দলের যে নেত্রী, তার কিন্তু পিড়ি ওখানে পাতা আছে। শুরু হয়েছে কয়লা মাফিয়াদের গ্রেপ্তার করার পরিকল্পনা, দেখছেন না? এই কয়লা মাফিয়া ধরতে ধরতে দিদির ঘরে ঢুকবে সিবিআই। সিবিআই কিন্তু পুরুলিয়ায় থেমে থাকবে না, দিদির ঘরে ঢুকবে, কারণ পূর্ব এশিয়ায় যোগাযোগ পাওয়া গেছে টাকার। আপনাদের খবরের কাগজের তথ্য অনুযায়ী পূর্ব এশিয়ায় টাকা লেনদেন হয়েছে কোনো নেতার কোনো সহধর্মিনীর ব্যাংক অ্যাকাউন্টে। পূর্ব এশিয়া মানে তার মধ্যে সিঙ্গাপুর পড়ে, আর সিঙ্গাপুরের সঙ্গে বাংলার দিদির আত্মীয়দের কেমন সম্পর্ক আপনারা জানেন, বাংলার মানুষ জানে। তাই সিবিআই আজ পুরুলিয়ায়, সেই সিবিআই পুরুলিয়া থেকে ধীরে 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 কলকাতার অভিমুখে আসবে, এটা দিদি জানে। তাই দিদিকে এখন বিজেপি ম্যানেজে দিদি নেমে পড়েছে। দিদির মুখে বিজেপি বিরুদ্ধে লম্বা চড়া কথা কিন্তু কম শোনা যাচ্ছে। তাই আমি বলে দিলাম, আগামী দিন এই বাংলায় তৃণমূল পার্টি থাকবে না, মিলিয়ে নেবেন আমার কথা। তৃণমূল পার্টি যদি একদিন ক্ষমতায় না থাকে, তার পরের দিন তৃণমূল পার্টির অস্তিত্ব বলে এই বাংলা কিছু থাকবে না, থাকবে না, থাকবে না। তাই তৃণমূলের মধ্যেও যারা বুদ্ধিমান তৃণমূল, তারা এর মধ্যেই লাইন লাগিয়ে পালাতে আরম্ভ করেছে। দিদির দলকে তারা পরিত্যাগ করতে আরম্ভ করেছে। দিদির জাহাজ এখন ডুবছে, জাহাজ যখন ডুবছে তখন তার ফৌজ আগে থেকে সে জাহাজ ছেড়ে পালানোর ব্যবস্থা করছে। আপনি যদি কেড়ে নেন আমার সব কিছু, বিদ্রোহ হবে না? বিদ্রোহ তো হবেই। এ বিদ্রোহ শিকড়ে বাকড়ে বহুদূর যাবে, দিদির পার্টি থাকবে না আগামী দিনে পশ্চিমবঙ্গে। আমেরিকার রেজাল্ট বেরোনোর আগে সব থেকে প্রথম রাজনৈতিক ব্যক্তি হিসাবে আমি কমলা হ্যারিসকে ভারতবর্ষে নিয়ে এসে জমকালো অভিনন্দন জানানোর প্রস্তাব রেখেছি, এবং সেটা ন্যাশনাল মিডিয়ায় সেটা প্রকাশ পেয়েছে। আমেরিকার বিদেশ নীতি হঠাৎ কোনো প্রেসিডেন্ট এলো আর গেল তাতে পরিবর্তিত হয় না। আমেরিকার বিদেশ নীতিতে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তাদের একটা বড় ভূমিকা থাকে। শুধুমাত্র একটা প্রেসিডেন্ট ঠিক করে ফেলে না আমেরিকার বিদেশ নীতি কী হবে। আমেরিকার বিদেশ নীতির একটা পরম্পরা আছে, যেমন ভারতের বিদেশ নীতির একটা পরম্পরা আছে। বিদেশ নীতি কোনো দেশেরই রাতারাতি পাল্টায় না। আজকে ট্রাম্প ভারতবর্ষের দিকে হাত বাড়িয়েছিল সহযোগিতার, সে সহযোগিতা বাইডেনকেও করতে হবে, কারণ এখানে আমেরিকার নিজস্ব স্বার্থ জড়িয়ে আছে। প্যাসিফিক ওশানে, ইন্দো প্যাসিফিক ওশানে আজকে চীন নামক দেশ যেভাবে তার বিস্তারবাদী রাজনীতি করছে, এক্সপ্যানশনিস্ট পলিটিক্স করছে, পলিটিক্স অফ এক্সপ্যানশনিজম, চীনের সরকার যেটা করছে তাতে তারা প্রশান্ত মহাসাগরের উপরে তাদের নিজেদের দখল বাড়াতে চাইছে। সেখানটায় আমেরিকা বসে থাকতে পারে না। তাই আমেরিকাকে চীনের এই এক্সপ্যানশনের বিরুদ্ধে, এই প্রসারের বিরুদ্ধে তাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে ভারতবর্ষকে তারা মনে করছে এটা একটা ফ্রন্টলাইন স্টেট, এটা একটা ফ্রন্টলাইন কান্ট্রি, যারা চীনের বিরুদ্ধে মোকাবেলায় একটা সহযোগী শক্তি হিসাবে তাদেরকে প্রমাণ করাতে পারে। এখানটায় কি হয় জানেন, কনভার্জেন্স অফ ইন্টারেস্ট হয়। অতএব
অর্থাৎ আমেরিকার ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্ট, সেটা যখন এক জায়গায় আসে সেটাকে বলা হয় কনভার্জেন্স অফ ইন্টারেস্ট। আমাদের উভয়ের ইন্টারেস্ট চীনকে রোখা। চীন ভারতবর্ষকে আক্রমণ করতে চাইছে, লাদাখ এলাকায় বিস্তীর্ণ এলাকা দখল করে রেখে দিয়েছে চীন। প্রায় 1000 স্কোয়ার কিলোমিটার এলাকা লাদাখে চীন দখল করে রেখেছে। তাই চীনের সঙ্গে লড়তে গেলে ভারত মনে করছে আমি একা নয়, এবং এটা আমরাও সমর্থন করি যে পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ একসঙ্গে চীনের মোকাবেলা করা দরকার। সেই জায়গাটাই আমেরিকার স্বার্থ, ভারতবর্ষের স্বার্থ একটা জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে, যাকে বলা হয় কনভার্জেন্স অফ ইন্টারেস্ট। পৃথিবীর গ্লোবাল বিশ্ব রাজনীতির পরিপ্রেক্ষিতে সবসময় মাথায় রাখতে হবে আমাদের যে প্রত্যেকটা রাষ্ট্র তার নিজস্ব ইন্টারেস্টে চলে। There is neither phone or friend in diplomacy. Only interest matters. অর্থাৎ রাজনীতিতে, বিশ্ব রাজনীতিতে না চিরস্থায়ী কোনো শত্রু আছে, neither permanent foe nor permanent friend. Only interest matters. অর্থাৎ স্বার্থ সেখানটাই শেষ কথা বলে। সেই পরিপ্রেক্ষিতে আমেরিকার সঙ্গে ভারতের আজকের যে সম্পর্ক, এটা একটা ন্যাচারাল ফ্রেন্ডশিপের মধ্যে পড়ে, এটা একটা ন্যাচারাল অ্যালায়েন্সের মধ্যে পড়ে। আমরা তাদের সামরিক অ্যালাই নই ঠিকই, কিন্তু একটা ন্যাচারাল অ্যালায়েন্স আমাদের মধ্যে হচ্ছে। তার জন্য যে কোয়াড, আমেরিকা, অস্ট্রেলিয়া, তোমার জাপান মিলে, ভারতবর্ষ মিলে যে কোয়াড কনসেপ্ট, যেটা প্যাসিফিক ওশানে চীনকে রোখার, তাতে আমরা অংশগ্রহণ করেছি। মালাবার এক্সারসাইজ হচ্ছে তার জন্য।